আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্তমান বিশ্বের বাস্তবতা বিবেচনায় সামরিক সক্ষমতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা কুর্মিটোলা বিমান ঘাঁটিতে এসে পৌঁছালে বিমান বাহিনী প্রধান ও কুর্মিটোলা ঘাঁটির অধিনায়ক সেখানে তাকে স্বাগত জানান। একটি আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুসরণ করে যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, শত্রু বিমান শনাক্তকরণ, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করে। নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানা ভিত্তিক যেসব কারখানা ছিল সেগুলো বন্ধ না করে প্রশাসক নিয়োগ করে চালানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিষ্ঠান বন্ধের কারণে যদি কোনো শ্রমিক বেকার হয়ে পড়ে তবে তা সরকারের ভুল নীতি হবে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও তিনি জানান। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের উপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামীপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। এই প্রস্তাব বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিপন্থী। তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত রয়েছেন। এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি বলে ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে প্রস্তাব বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাবেদ, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং এই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের যে আদেশ সে সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন।
লোপা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোবিন্দগঞ্জের আওয়ামী লীগের একজন নেতা, তাদের মধ্যে মোবাইলে কথোপকথন হয়েছিল এবং সেই কথোপকথনে শাকিল আহমেদ ছিলেন আওয়ামী লীগ নেতা গোবিন্দগঞ্জের। সেই মোবাইল কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তোমাদের, মানে শাকিল আহমেদকে বলছিলেন শেখ হাসিনা যে তোমাদের বাড়িঘরে আগুন যারা আগুন দিচ্ছে তাদের কি বাড়িঘর নেই, সব কিছু কি বলে দিতে হবে? তখন এখান থেকে আবার গোবিন্দগঞ্জের ওই নেতাও আবার রিপ্লাই দিচ্ছিলেন, জি নেত্রী, জি বুঝতে পেরেছি। তারপর অনেক ধরনের কথোপকথন হয় এবং ওইখানে তিনি শেখ হাসিনা একটা থ্রেট দিয়েছিলেন যে যারা আজকে পুলিশে চাকরি করছে তারা কিন্তু আগামীতেও চাকরি করতে হবে। এবং যেহেতু 2 শতাধিকের অধিক ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেখানে বলেছিলেন শেখ হাসিনা যে একটি হত্যা মামলায় যে শাস্তি মৃত্যুদণ্ড, 2 শতাধিকের অধিক মামলারও একই শাস্তি। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। এরপর যখন তিনি ফিরে আসবেন দেশে তখন সংস্কার করবেন আর উন্নয়ন করবেন না, এই ধরনের নানান বক্তব্য দিয়েছিলেন। এবং যে বক্তব্যগুলির মধ্য দিয়ে বিচার প্রার্থী যারা এখানে অভিযোগ করেছেন তাদের উপর একটা থ্রেট এবং পুলিশের উপর একটা থ্রেট, সব কিছু কিন্তু এখানে এই কথোপকথনে ছিল। এবং এই কথোপকথনের রেকর্ডটা তারা তদন্ত করে দেখেছেন এটা এআই দিয়ে বা কোনোভাবে মানে তৈরি করা নয়, এটা সত্যিকার অর্থেই শেখ হাসিনা এবং গোবিন্দগঞ্জের ওই নেতার মধ্যে কথোপকথন হয়েছিল। তার প্রেক্ষিতে তারা আদালত অবমাননার অভিযোগ এখানে এনেছিলেন। শুনানি শেষে আদালত শেখ হাসিনাকে এবং গোবিন্দগঞ্জের ওই নেতা শাকিল আহমেদকে আগামী 15 মের মধ্যে তাদের বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ উঠছে তার ব্যাখ্যা দিতে বলেছেন। এই কথোপকথন তারা কোন প্রেক্ষাপটে বলেছেন, কেন বলেছেন, হয় তারা সরাসরি এসে ব্যাখ্যা দিবেন অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবেন। এছাড়া আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে আল জাজিরার একটি সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে 15 মের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিচার ট্রাইব্যুনালে শুরু হবে। তো এই বিচার প্রক্রিয়াটা আসলে শুরু করা যাবে কিনা, তখন চিফ প্রসিকিউটর বলেছেন যে প্রধান উপদেষ্টা বাইরে যে যাই কথা বলুক তারা আইন অনুযায়ী চলছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন দ্রুত শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত মামলাটা চালানো যায়, শুরু করা যায়। এই হচ্ছে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ লোপা। আমরা জানছিলাম ট্রাইব্যুনালের খবর। গতানুগতিক নয়, বাস্তবায়ন করা যায় এমন বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 45তম সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাজেটে যা ঘোষণা করা হবে তা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে তিনি বলেন, 3 মাস সময়ের বাইরে সরকার আলোচনার মাধ্যমে আরও সময় চাইবে, আর দেশে ব্যবসায়ের পরিবেশ আরও সহজীকরণের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। IMF-এর ঋণের 4র্থ ও 5ম কিস্তি পেতে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। IMF-টা চিন্তা করছে, আমরা এখনো ইসে হয়নি, তবে উই আর নট ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালস, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইসের ফলে কিছুটা আমাদের সার্বিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি ভালো হয়েছে। উই লুক ফরওয়ার্ড টু দ্যাট অ্যান্ড উই আর লুকিং টু দ্য প্রাইভেট সেক্টর। মানবাধিকার ও শ্রমিকের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন এজন্য মালিক শ্রমিক সহ সবার সহযোগিতা কামনা করেছেন। সকালে মে দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং শ্রমিকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ সামাল দিতেই বর্তমান সরকারকে ব্যস্ত থাকতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সংশোধিত শ্রম আইন শেষ করার চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে শিশু শ্রম নিষিদ্ধ হলেও আর্থসামাজিক বাস্তবতায় শিশু শ্রম বন্ধ করা যায়নি। গাবতলীর পশুরহাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায়, গাবতলীর পশুরহাটের ইজারা পেতে নিলামে অংশ নেওয়া সর্বোচ্চ দরদাতাকেও কার্যাদেশ দেওয়া হয়নি উত্তর সিটি কর্পোরেশন। কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব লোকবল দিয়ে ইজারা আদায় করছে।
সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে দুর্নীতির আশঙ্কা করে ইজারায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। এমন খবর এনটিভি সহ কয়েকটি গণমাধ্যমে সম্প্রচার হয় গত 3 দিন ধরে। বিষয়টি দুদকের নজরে আসার পর তারা অভিযানে যায় উত্তর সিটি কর্পোরেশনে। সেখান থেকে ইজারার নথিপত্র জব্দের কথা জানায় দুদক কর্মকর্তা। হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতি বছরের ন্যায় এ বছরও আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। আগামী 31 জুলাই পর্যন্ত মোট 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়। গত 16 এপ্রিল অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কেউ হ্রদে মৎস্য আহরণ করলে অপরাধ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।